প্রতিদিন আমরা অনেক পেশেন্ট দেখি, তো সেই পেশেন্ট বেশ কিছু প্রশ্ন করে থাকে আমাদের, যে কোনটা সত্যি, কোনটা মিথ, কোনটা আসলে আদৌ কি সম্ভব নাকি অসম্ভব। তো এই প্রশ্নগুলোর উত্তর আমি একটা সিরিজ শুরু করছি আমাদের টিমের সাথে আজ থেকে, ডিবাঙ্কিং মিথ উইথ ডক্টর সোহম। তো আজকে প্রথম প্রশ্ন, অনেক পেশেন্টই জিজ্ঞেস করে থাকেন পারফেক্ট এজ ফর নি রিপ্লেসমেন্ট, নি রিপ্লেসমেন্টের পরে আমাদের কি বেড রেস্টে থাকতে হবে? এই দুটো প্রশ্ন আমরা রোজ অনেক অনেক ফেস করি। তো যেটা মিথ আমি বলে দিই, যেটা পেশেন্টরা ভেবে থাকে যে নি রিপ্লেসমেন্টের পর নাকি 3 সপ্তাহ শুয়ে থাকতে হয়, কি 1 মাস শুয়ে থাকতে হয়, সব কিছুই বেডে করতে হয়। এটা একদম না, দিস ইজ আ মিথ। আমাদের এখনকার দিনে প্রত্যাধুনিক টেকনোলজিতে রোবটিক বা নন রোবটিক রিপ্লেসমেন্ট বা যে ইমপ্লান্ট আমরা ইউজ করি, নেক্সট দিন থেকে সাপোর্ট নিয়ে আমরা হাঁটাচলা করিয়ে দিই। অনেক পেশেন্ট থাকে যাদের মেন্টাল স্ট্রেংথ আরও বেশি বা ইন গুড ফিজিক্যাল কন্ডিশন, ওনারা লাঠি নিয়েও হেঁটে দেয় ওয়াকার ছাড়া। তো এটা যে বেড রেস্ট নিতে হয় একটা নি রিপ্লেসমেন্ট সার্জারির পরে বা হিপ রিপ্লেসমেন্ট সার্জারি ফর দ্যাট ম্যাটার, ইট ইজ আ অ্যাবসোলুট মিথ, একদমই এটা নয়। আচ্ছা, পয়েন্ট নাম্বার 2, নি রিপ্লেসমেন্ট বা হিপ রিপ্লেসমেন্ট ইজ অনলি ইন এল্ডারলি পেশেন্টস। আমার তো 45 বছর বয়স বা 50 বছর বয়স, আমার জন্য এই সার্জারিটা না, 10 বছর বাঁচলে দেখা যাবে ডাক্তারবাবু, এরকম অনেকেই বলে থাকে। একটা জিনিস বলে রাখি, এজ ইজ নেভার আ ক্রাইটেরিয়া ফর deciding whether a patient needs a replacement or not. It is always pain, it is always radiographic x-ray. তো এইটাও মিথ যে নি রিপ্লেসমেন্ট শুধু 60 বছরের ওপরে বা 70 বছরের ওপরেই আমরা করি, এটা একদম মিথ। 50 ইয়ার্সেও আমরা নি রিপ্লেসমেন্ট করে থাকি। ধরুন যদি গ্রেড 4 অস্টিও আর্থ্রাইটিস হয়ে যায়, ওনার রিউমেটয়েড আর্থ্রাইটিসের হিস্ট্রি থাকে, একটা ফ্যামিলি হিস্ট্রি অফ আর্থ্রাইটিস আছে, উনি হাঁটতেই পারছেন না, উনি হুইল চেয়ার বাউন্ড, তখন আর এজ দেখে আমরা কি করব? দ্য জয়েন্ট উইল নিড টু বি রিপ্লেসড টু গিভ ব্যাক পেশেন্ট দ্য কোয়ালিটি অফ লাইফ। তো এইটাও আর একটা মিথ যে নি রিপ্লেসমেন্ট বা হিপ রিপ্লেসমেন্ট শুধুই এল্ডারলি পপুলেশনে হয়, তা একদমই নয়। আর একটা মিথ যেটা আমি ভাঙতে চাই আজকে ডিবাঙ্কিং সিরিজ উইথ ডক্টর সোহম, কোমরের হাড় ভেঙে গেলে বেড রেস্টেই হাড় জুড়ে যাবে, কোমরের হাড় ভেঙে গেলে কিছু বেল্ট বেঁধে নিলেই হাড় জুড়ে যাবে। এবার কোমরের হাড় বলতে আমরা যেটা নর্মালি বুঝে থাকি, এটা কিন্তু হিপ জয়েন্টের বল অথবা হিপ জয়েন্টের পিছনের অংশ, যেটাকে আমরা বলি ট্রোক্যান্টারিক ফ্র্যাকচার। অনেক আগে হয়তো বেড রেস্টে কিছু ট্রোক্যান্টারিক ফ্র্যাকচার জুড়তো বা ধরুন 2-3 মাস শুইয়ে রাখতে হবে, কিন্তু যে এজ গ্রুপে ট্রোক্যান্টারিক ফ্র্যাকচার হয়, ধরুন 70 বা 75-এর ঊর্ধ্বে, এনাদের 2-3 মাস যদি আমরা বেডে শুইয়ে রাখি, ওনাদের বেড সোর থেকে শুরু করে ইউরিনারি ইনফেকশন থেকে শুরু করে চেস্ট ইনফেকশন, নিউমোনিয়া, অনেক কমপ্লিকেশন হতে পারে। এই জন্যে যতই রিস্ক হোক এই এজ গ্রুপে কিন্তু সার্জারি করানোটাই মাস্ট, কারণ সার্জারি করালে আমরা যেটা টার্গেট করে থাকি আর্লি মোবিলাইজেশন, খুব তাড়াতাড়ি করে আমরা পেশেন্টকে কিন্তু হাঁটাচলায় ফিরিয়ে দিতে পারি। ধরুন খুব বাজে ফ্র্যাকচার, আমরা পেশেন্টকে হাঁটাচলা করাতে পারছি না, অ্যাটলিস্ট আমরা বেডে পা ঝুলিয়ে বসাতে পারি। যাদের হিপ ফ্র্যাকচার হয় তাদের এত পেন হয় যে শুধু ট্র্যাকশনেই শুয়ে থাকতে হয়, আমাদের কিন্তু তাদের মানে প্রপ আপ করে বা পা ঝুলিয়ে বসাতেও পারি না, এত পেন হয়। তো এইটা যাতে না হয়, আর্লি মোবিলাইজেশন শুড বি দ্য কি। আর্লি মোবিলাইজেশনের জন্যে বেড রেস্ট ইজ কন্ট্রাইন্ডিকেটেড, আর্লি সার্জারি ইজ রিকোয়ার্ড আফটার মেডিকেল স্টেবিলাইজেশন। আর আরেকটা মিথ আমি ডিবাঙ্ক করলাম যে কোমরের হাড় ভেঙে গেলে বেড রেস্টেই জুড়ে যাবে। আজকে আমি দুটো মিথ নিয়ে ডিসকাস করলাম, এরপরে কিন্তু আপনাদের প্রশ্ন আমি এন্টারটেন করব, কি কি মিথ আপনাদের মনে হয়, কি কি শুনেছেন আপনার অর্থোপেডিক সার্জারি হিসেবে, আপনারা কমেন্ট বক্সে লিখুন, আমি এগুলো নিয়ে পরবর্তী ভিডিও করব।